নমস্কার বন্ধুরা, সাকসেস কি চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকেও আমরা ইভিএসের যে প্র্যাকটিস সেট 2 সেটা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে লেখা আছে 200+ এমসিকিউ। তো বন্ধুরা, আমরা যে ইভিএসের যে সেশনটা শুরু করছি সেটা 200+ লেখা আছে, কিন্তু সেটা 200-র উপরে অর্থাৎ 300-400 হতে পারে। তো অনেক অনেক কোশ্চেন আলোচনা করা হবে। তো বন্ধুরা, এবং একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই ইভিএসের এই সেশনটা শেষ হলে আমি প্রায় 1000টা এমসিকিউ সম্পন্ন একটা ইভিএসের পিডিএফ আমি দিয়ে দেবো, তবে এই সেশনটার পরে, ঠিক আছে? তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, এবং এর আগের দিন একটা ইভিএসের প্র্যাকটিস সেট দিয়েছি, সেটা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা, চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি? অপশন এ এশিয়া, অপশন বি প্যানজিয়া, অপশন সি প্যান্থালাসা, অপশন ডি গন্ডোয়ানাল্যান্ড। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হবে অপশান বি প্যানজিয়া। আর বন্ধু, আরেকটা কথা দেখো, অপশান সিতে একটা আছে প্যান্থালাসা। ওটা কি না, ওটা হচ্ছে পৃথিবীর, যদি প্রশ্ন থাকে যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মহাসাগর কোনটি, তখন হবে প্যান্থালাসা। এবং এখানে যে উত্তরটি হবে পৃথিবীর প্রাচীনতম মহাদেশ, সেটা হচ্ছে প্যানজিয়া। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, মহাদেশগুলির সঞ্চারণ বা স্থানান্তরণ হার কত? অর্থাৎ বন্ধুরা, আলফ্রেড ওয়েগনারের যে মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব আছে, সেখানে আমরা পড়েছি যে যে মহাদেশগুলির যে পাতগুলি আছে সেগুলি কি সঞ্চারণ হয় বছরে। তো সেখানে এখানে প্রশ্নটি আছে যে সঞ্চারণ হারটা কত, অর্থাৎ এখানে একটি মিস্টেক হয়েছে, বছরে উল্লেখ করতে হতো, ঠিক আছে? বছরে কতটা সঞ্চারণ হয় মহাদেশের যে পাতগুলি আছে। অপশান এ গড়ে 10 থেকে 30 মিলিমিটার, অপশান বি গড়ে 30 থেকে 45 মিলিমিটার, অপশান সি গড়ে 20 থেকে 75 মিলিমিটার, অপশান ডি গড়ে 15 থেকে 35 মিলিমিটার। অর্থাৎ মহাদেশের যে পাতগুলি সেগুলো সঞ্চালনের হার কত, ঠিক আছে, বছরে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি গড়ে 20 থেকে 75 মিলিমিটার। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট জলের কত ভাগ সমুদ্রের জল? অর্থাৎ পৃথিবীতে আমাদের যে মোট জল আছে, ঠিক আছে, তাকে যদি আমরা 100% ধরি, তার মোট কত ভাগ সমুদ্রের জল? অপশান এ 71%, অপশান বি 85%, অপশান সি 96.5%, অপশান ডি 69%। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি 96.5%। তো বন্ধু, তোমরা এটা কোথাও কোথাও প্রায় 57%ও থাকে, তো যদি সেটাও থাকে তাহলে সেটাও তোমরা অপশানে ঠিক করতে পারো। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট জলের কতটা ভৌমজল? বন্ধুরা, এর আগের প্রশ্নটা ছিল যে পৃথিবীর মোট জলের কত ভাগ সমুদ্রের জল, সেটা হচ্ছে 96.5% বা প্রায় 97%। তো এখানে প্রশ্নটা আছে যে পৃথিবীর মোট জলের কত ভাগ ভৌমজল, ঠিক আছে? তো এখানে অপশান আছে, অপশান এ 2%, অপশান বি 0.3%, অপশান সি 2.3%, অপশান ডি 1.69%। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি 1.69%। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, মাটির ত্রিমাত্রিক এককে কি বলে? অপশান এ পেডন, অপশান বি এপিপেডন, অপশান সি হরাইজন, অপশান ডি কোনোটি নয়। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ পেডন। মাটির যে ত্রিমাত্রিক একক তাকে বলা হয় পেডন। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, কোন পুষ্টিমূল উদ্ভিদকে সবচেয়ে বেশি পুষ্টি দেয়? এখানে 3টে অপশান আছে, অপশান এ নাইট্রোজেন, অপশান বি পটাশিয়াম, অপশান সি ফসফরাস। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ নাইট্রোজেন। নাইট্রোজেন উদ্ভিদকে সবচেয়ে বেশি পুষ্টি দেয়। আর বন্ধুরা, আরেকটা যদি কোশ্চেন পড়ে যে কোন পুষ্টিমূলের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়, তখনও কিন্তু উত্তর হবে নাইট্রোজেন। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, কোন পুষ্টিমূলের অভাবে উদ্ভিদের দৃঢ়তা কমে যায়? তো এখানে 4টে অপশান আছে, অপশান এ নাইট্রোজেন, অপশান বি পটাশিয়াম, অপশান সি ফসফরাস, অপশান ডি ম্যাগনেসিয়াম। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে
অপশান বি পটাশিয়াম। আর বন্ধু আরেকটা যদি কোশ্চেন পড়ে যে কোন পুষ্টিমূল উদ্ভিদের শিকড় তৈরিতে সাহায্য করে, তখন উত্তর হবে পটাশিয়াম। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, কোন পুষ্টিমূলের অভাবে গাছ খর্বাকৃতি হয়? অপশান এ নাইট্রোজেন, অপশান বি পটাশিয়াম, অপশান সি ফসফরাস, অপশান ডি খ প্লাস অর্থাৎ বা বি প্লাস সি দুটোই। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি খ প্লাস অর্থাৎ পটাশিয়াম ও ফসফরাস, এই দুটির অভাবেই গাছ খর্বাকৃতি হয়। পরবর্তী প্রশ্ন, গাছের ফল ও শস্য রসালো করার জন্য কোন পুষ্টিমূল্য দরকার? অপশান এ পটাশিয়াম, অপশান বি ম্যাগনেসিয়াম, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি ফসফরাস। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি নাইট্রোজেন। গাছের ফল এবং শস্য রসালো করার জন্য নাইট্রোজেন দরকার, আর নাইট্রোজেনের অভাবে কী হয় না গাছের পাতা হলুদ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, যে মাটিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি তাকে বলে? অপশান এ পেডোকল মাটি, অপশান বি পেডালফার মাটি, অপশান সি পটজল মাটি, অপশান ডি কোনোটিই নয়। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পেডোকল মাটি। যে মাটিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি তাকে বলা হয় পেডোকল মাটি। পরবর্তী প্রশ্ন, সরলবর্গীয় অরণ্যের প্রধান মাটি কী? অপশান এ পটজল মাটি, অপশান বি ল্যাটেরাইটিক মাটি, অপশান সি চার্নোজোম মাটি, অপশান ডি রেগুর মাটি। বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ পটজল মাটি। আর তার তৃণভূমি অঞ্চলে যে মাটি সেটা হচ্ছে অপশান সি চার্নোজোম মাটি। পরবর্তী প্রশ্ন, নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের প্রধান মাটি কী? তো বন্ধুরা একটু আগে কোশ্চেন ছিল যে সরলবর্গীয় অরণ্যের প্রধান মাটি কী না পটজল। তো এখানে নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের প্রধান মাটি কী না অপশান এ পটজল মাটি, অপশান বি চার্নোজোম মাটি, অপশান সি ল্যাটেরাইটিক মাটি, অপশান ডি কোনোটিই নয়। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি ল্যাটেরাইটিক মাটি। নিরহরিত চিরহরিত অরণ্যের যে প্রধান মাটি সেটা হচ্ছে ল্যাটেরাইটিক মাটি, আর সরলবর্গীয় অরণ্যের প্রধান মাটি হচ্ছে পটজল মাটি। আর বন্ধুরা এখানে যে চার্নোজোম মাটি লেখা আছে সেটা হচ্ছে তৃণভূমি অঞ্চলে যে মাটি সেটা হচ্ছে চার্নোজোম মাটি। পরবর্তী প্রশ্ন, যেসব জীব জলে স্বাভাবিকভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের কি বলে? অপশান এ নেকটন, অপশান বি বেন্থস, অপশান সি প্ল্যাঙ্কটন, অপশান ডি প্রবাল। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা কী হবে? অপশান এ নেকটন। যেসব জীব জলে স্বাভাবিকভাবে সাঁতার কেটে বলে তাদের বলা হয় নেকটন, এবং যেসব জীব জলে অনেক তলদেশে বসবাস করে অর্থাৎ গভীর সমুদ্রে বা গভীর জলদেশের অনেক নিচে বা গভীরে বসবাস করে তাদের বলা হয় বেন্থস। পরবর্তী প্রশ্ন, এস্কিমোদের ব্যবহৃত চামড়ার তৈরি নৌকাকে কী বলে? বন্ধুরা তার আগে জানবো যে এস্কিমো কাদের বলে না তুন্দ্রা অঞ্চলের যে অধিবাসী তাদেরকে বলা হয় এস্কিমো। তো তাদের যে ব্যবহৃত চামড়ার তৈরি নৌকো তাদের কী বলা হয় না অপশান এ কায়াক, অপশান বি ইগলু, অপশান সি টিউপিক। তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ কায়াক। এস্কিমোদের ব্যবহৃত চামড়ার তৈরি নৌকাকে বলে কায়াক। আর বন্ধুরা আর বাকি দুটি যে অপশান ইগলু, এস্কিমোদের যে বরফের তৈরি ঘর তাকে বলা হয় ইগলু, আর এস্কিমোদের যে যে চামড়ার তাঁবুতে তারা বাস করে সেই চামড়ার তাঁবুকে বলা হয় টিউপিক। তো বন্ধুরা আজকে শেষ প্রশ্ন, বৈশিষ্ট্য অনুসারে জীবমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায়? তো বন্ধু জীবমণ্ডলকে কাকে বলে না উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে কী বলে জীবমণ্ডল। তো এই জীবমণ্ডলকে বৈশিষ্ট্য অনুসারে কটি ভাগে ভাগ করা হয়? অপশান এ 2 ভাগে, অপশান বি 3 ভাগে, অপশান সি 5 ভাগে, অপশান ডি 4 ভাগে।
তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ, দুভাগে। কী কী না, এক হচ্ছে স্থলভাগের জীবমণ্ডল বা পেডোবায়োস্ফিয়ার, 2 নম্বর হচ্ছে জলভাগের জীবমণ্ডল বা হাইড্রোবায়োস্ফিয়ার। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন পেতে।